আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অলিম্পিক ফুটবলে শেষ পর্যন্ত আর্জেন্টিনা পারলেও না, হাভিয়ার মাসচারোনো পারলেন না। পুরো ম্যাচের ৭০% সময় বল নিজেদের পজিশনে রেখে প্রায় ১৬টার মতো শট টার্গেট করে আর্জেন্টিনা একটা গোল করতে পারলো না। একের পর এক সুযোগ এসেছে, কিন্তু আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ সেই সুযোগগুলো নিতে পারেনি। এবং তার চেয়ে বড় কথা, ফ্রান্স এক কথায় দুর্দান্ত ডিফেন্সিভ একটা পারফরমেন্স দিয়েছে এবং আরও একবার এই জিনিসটা রীতিমতো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত টুর্নামেন্টের নকআউট স্টেজে এমন টাইপের ম্যাচগুলো সেই দলটাই জেতে যার কম্পারেটিভলি ডিফেন্সিভ স্ট্রেংথটা বেটার থাকে। এদিন ফ্রান্সের সেটা বেটার ছিল। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলগুলোর জন্য একেবারে রেডিমেড ফর্মুলা, সেটা হচ্ছে বল যদি বাতাসে আসে সেখানে দুর্বলতা থাকে। নিকোলাস ওটামেন্ডি, যিনি কিনা জাতীয় দলের সাম্প্রতিক সময়ে এই পারফরমেন্সগুলোর জন্য, বিশেষ করে এরিয়ালে পারফরমেন্সের জন্য সমালোচিত হচ্ছেন, সে ওটামেন্ডি মার্কিং করে রেখেছিলেন মাথেতাকে, তবে মার্কারকে ছিটকে ফেলে পঞ্চম মিনিটে মাথেতা যে গোলটা করলেন, দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকারের সেই গোলটাই শেষ পর্যন্ত ফ্রান্সের ভাগ্যটা খুলে দিয়েছে। এরপর আর্জেন্টিনা সত্যিকার অর্থে একের পর এক আক্রমণ করেছে। ফার্স্ট হাফের ৩৫তম মিনিটের সময় তো সুবর্ণ একটা সুযোগ পেয়েছিলেন জুলিয়ানো সিমিওনি, কিন্তু তার হেডটা অনেক উপর দিয়ে চলে যায় এবং পুরো ম্যাচ জুড়ে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এমন টাইপের হাফ চান্সেসগুলো কিংবা বলা চলে যে ক্লিয়ার কাট অপরচুনিটিও আর্জেন্টাইন ফরওয়ার্ডরা পেয়েছেন, তবে কাজের কাজ কিছুই হয়নি। ভাগ্যটাও হয়তোবা পক্ষে ছিল না এবং একই সঙ্গে হাভিয়ার মাসচারোনোর সমালোচনার করার কয়েকটা জায়গাও কিন্তু খুঁজে পেলাম। মাসচারোনো শেষ পর্যন্ত অগ্নি পরীক্ষায় নিজের ট্রু ক্লাসটা দেখাতে আসলে পারলেন না। কোন জায়গায় হাভিয়ার মাসচারোনো থিয়েরো অরির কাছে হেরেছেন, অর্থাৎ অন্য দলের কোচের কাছে হেরেছেন, সেটাতে যদি ফোকাস করতে চাই তাহলে ম্যাচের শেষ ১৫ মিনিটে চলে যেতে হবে। ওই সময়টাতে যে বদলিগুলো নামিয়েছিলেন থিয়েরি অরি, যেমন কারিমোয়েন্দো নাম্বার 9 জার্সি পরিহিত এই প্লেয়ারটাকে বা ৮ নম্বর জার্সি পরিহিত ওই প্লেয়ারটাকে বা বাকি প্লেয়াররা, তারা কিন্তু ফ্রান্সকে কিছুটা হলো অ্যাটাকিং, বিশেষ করে কাউন্টার অ্যাটাকিং এজ এনে দিয়েছিলেন, যেটা ফ্রান্সকে সত্যিকার অর্থে অনেক হেল্প করেছে। এবং হাভিয়ার মাসচারোনোর সিদ্ধান্ত নিতে একেবারে দেরি করেছেন। আমি এই জিনিসটা মোটেও বলছি না যে ক্লাউদিও আচিভেরির মতো একজন প্লেয়ারকে আরও অনেক গেম টাইম দিলে তিনি আসলে দুর্দান্ত অনেক কিছু এই ম্যাচে করে ফেলতে পারতেন, তবে 89তম মিনিটের সময় যখন আপনি অ্যাচিভেরির মতো সাবস্টিটিউশনের দিকে যান, তার চেয়েও বড় কথা আপনি যখন এই জিনিসটা বুঝতে পারেন না যে আপনার স্টার্টিং লাইনআপের অনেক প্লেয়ার রীতিমতো ধুকছেন, রীতিমতো টায়ার্ড হয়ে পড়ছেন, শুধুমাত্র নাম দেখে যদি তাদেরকে ধরে রাখেন তাহলে সেটা কিন্তু কোচিং ভিউ পয়েন্ট থেকে খুব ভালো কোনো সিদ্ধান্ত হয় না। যেমন হুলিয়ান আলভারেজ এদিনও দারুণ পরিশ্রম করেছেন, তবে আলভারেজের ক্ষেত্রে কোনো কিছুই কিন্তু তার মন মতো হচ্ছিল না। আরও আগে আলভারেজকে কিন্তু তুলে নেওয়া যেত, পার্টিকুলারলি এই ম্যাচের কথা বলছি। ক্রিস্টিয়ান মেদিনাকে প্রচণ্ড ক্লান্ত দেখাচ্ছিল, আরও আগে তাকে তুলে নেওয়া যেত। ডিফেন্সে গার্সিয়ার কথা কিংবা আরও একাধিক প্লেয়ারের কথা কিন্তু এখানে খাপে খাপ মিলে যায়। সিদ্ধান্তগুলো নিতে আমার কাছে মনে হয় মাসচারোনো অনেক দেরি করেছেন। তবে শুধুমাত্র কোচের উপর একক দোষ চাপালে হবে না। আমার কাছে আরও একটা জিনিস একটু হলো দৃষ্টিকটু লেগেছে, সেটা হচ্ছে আর্জেন্টাইন প্লেয়াররা অনেক বেশি জটিল জিনিসের দিকে যাওয়ার চেষ্টা করেছেন। যেমন থিয়াগো আলমাদা, একুই ফার্নান্দেসরা ডিবক্সের মধ্যে অনেকবারই ঢুকেছেন, তবে নিজেদের মধ্যে বলের আদান প্রদান 1-to-1 খেলার প্রবণতা এতটাই বেশি ছিল যে ওই সময়টাতে শট নেওয়ার কোনো রকমের চেষ্টা না করে কিংবা বলটাকে হেডেড অ্যাটেম্পটের মাধ্যমে ডিবক্সে দেওয়ার কোনো রকমের চেষ্টা না করে ওয়ে টু মেনি পাস, সেটাই শেষ পর্যন্ত আর্জেন্টিনার জন্য কাল হয়েছে। যখন আপনি লুসিয়ানো গন্দৌর মতো একজন স্ট্রাইকারকে নামাবেন, যখন আপনি লুকাস বেলট্রানের মতো একজন স্ট্রাইকারকে নামাবেন, তখন ডিবক্সের ওই জায়গাগুলোতে হেডেড অ্যাটেম্পটও অনেক বেশি করে ট্রাই করা উচিত। ভিন্ন কোনো কিছু করতে কিন্তু আর্জেন্টাইন প্লেয়ারদেরকে দেখলাম না। যদিও বল পাই স্কিল থিয়াগো আলমাদা, একুই ফার্নান্দেস এ প্লেয়াররা রীতিমতো শোকেস করেছেন এই ম্যাচে, তারপরও রেজাল্টটা যে পক্ষে আসেনি। এই সুন্দর ফুটবল দেখতে তখন আর আসলে অতটাও কিন্তু সুন্দর মনে হয় না। একই সঙ্গে অবশ্যই ফ্রান্সের ডিফেন্সিভ স্ট্রেংথের কথা বলতে হবে। সত্যিকার অর্থে ডিফেন্ডাররা দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন, অনেকটুকু নিচে নেমে এসে ডিপ লাইন ডিফেন্স তৈরি করেছেন, অর্থাৎ লো ব্লক ডিফেন্স তৈরি করেছেন এবং এক একজন প্লেয়ার রীতিমতো জান দিয়ে খেলেছেন। আলাদা করে মাথেতার পাশাপাশি মাইকেল ওলিসের কথা বলতে হবে। সত্যিকার অর্থে দুর্দান্ত একটা ট্যালেন্ট কিন্তু পেতে যাচ্ছে বায়ার্ন মিউনিক। এই ম্যাচটাতেও কি ডিফেন্সিভ পারফরমেন্স, কি অফেন্সিভ পারফরমেন্স, কি গোল ক্রিয়েশন, পুরো মাঠ জুড়ে মাইকেল ওলিসের এই পারফরমেন্সটা সত্যিকার অর্থে প্রমাণ করে যে 22 বছর বয়সে এই প্লেয়ার বিশেষ কিছু হচ্ছেন। এবারের ফ্রান্সের এ দলটার বড় একটা পাওয়া কিন্তু মাইকেল ওলিসের কাছ থেকে এমন টাইপের পারফরমেন্সগুলো দেখতে পারা। এখানেও অবশ্য সকল কিছু শেষ হবে সে জিনিসটা বিশ্বাস করছি না, তবে হাভিয়ার মাসচারোনোকে আসলে চিন্তা করতে হবে। এই যে দলটা নিয়ে এসেছেন, সে দলটা ডিফেন্সিভ জায়গা থেকে বারবার করে বলে এসেছি যে সবচেয়ে বেস্ট পজিশনে একটা দল ছিল না। বিশেষ করে যখনই মাথেতারা বল পেয়েছেন, ওলিসেরা বল পেয়েছেন, তখনই কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স অনেক বেশি করে কাঁপন ধরেছে। একের পর এক ভুল পাস তারা চাপের মুখে কিন্তু এ ম্যাচও খেলেছে। তবে বেশ কয়েকটা পজিটিভ জায়গাও কিন্তু খুঁজে পেয়েছি, যেমন একজন এজিকুয়েল একুই ফার্নান্দেস যে পারফরমেন্সটা দিয়েছেন, থিয়াগো আলমাদা পুরো
টুর্নামেন্ট জুড়ে যে পারফরমেন্সটা দিয়েছেন, বেশ কয়েকজন মিডফিল্ডারকে দেখলাম, অ্যাটাকিং মিডফিল্ডারকেও দেখলাম বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন। ক্লাউদিও অ্যাচেভিরির কথাও কিন্তু ভুলে গেলে চলবে না। আমার কাছে মনে হয় আর্জেন্টিনার মিডফিল্ড পাইপলাইনটা যথেষ্ট পরিমাণে স্ট্রং। ডিফেন্স নিয়ে, রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনগুলো নিয়ে আরও অনেক বেশি করে কাজ করতে হবে এবং একই সঙ্গে হাবিয়ার মাসচারানোরও চিন্তা করতে হবে। এখনও কোচিং ক্যারিয়ারে তার আসলে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু শেখার বাকি আছে। সবসময় একজন গ্রেট প্লেয়ারকে গ্রেট কোচ হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এবং হওয়ার প্রসেসটাও কিন্তু অনেক বেশি করে কঠিন। সে জিনিসটা আরও একবার বুঝলাম। অলিম্পিকের আরও একটা মিশন ব্যর্থতার পরে বয়সভিত্তিক ফুটবলে আরও বেশি করে ফোকাস দেওয়ার সময় কিন্তু চলে এসেছে। দেখা যাক এএফএ এর পরে কিভাবে রিয়াক্ট করে। ধন্যবাদ সবাইকে।